আর কত কোমমতি হাত চালা বড়লোক মক্কের লাশ নিয়ে রাস্তায় বইসা আছে। বৃষ্টিতে ভিজলে লাশ দাফন করা মুশকিল। উস্তাদ, আমার আর হাত চলতেছে না। মাটিটা খেয়াল করছেন? কেমন জানি আঠার মতো। আর কোদাল মারলেই মনে হইতাছে মাটি থেকে রক্ত বাইর হইতাছে, লাল লাল পানি। আরে বৃষ্টির পানিতে লাল মাটি কইলে এমন হইছে। শুনছস তো, হার্ট ফেল কইটা মারা গেছে। নতুন বউ, বেচারি বাসর রাই তো পার করতে পারে নাই। উস্তাদ, আমার মনটা কেমন জানি কু ডাকতেছে। এত রাইতে তুফানের মধ্যে কেউ লাশ দাফন করতে আসে? সকাল পর্যন্ত তো অপেক্ষা করতে পারতো। মনে হয় কোনো ঘাবলা আছে। আহ, চুপ কর। আমাগো কাম কবর দেওয়া, পুলিশ গিরি করা না। ওই দেখ, গাড়ির হেডলাইট দেখা যাইতেছে, লাশ আইসা পড়ছে। একটি কালো রঙের পাজেরো জিপ এসে গোরস্থানের গেটে থামল। গাড়ি থেকে রাশেদ চৌধুরী নামল। তার হাতে কালো ছাতা, কিন্তু সে নিজেই কাঁপছে। ড্রাইভার আর দারোয়ান মিলে ধরাধরি করে পেছনের সিট থেকে লাশটা নামালো। লাশের গায়ে এখনো সেই লাল বেনারসি, মুখটা ঘোমটায় ঢাকা। শাহাবুদ্দিন ভাই, কাজ কি শেষ? আমার হাতে তো সময় নেই। তাড়াতাড়ি দাফনের কাজটা সারতে হবে। টাকা যা লাগবে আমি দিচ্ছি। কাজ শেষ স্যার, কিন্তু নিয়ম তো জানেন। দাফনের আগে লাশের মুখ দেখা লাগে, বাঁধন খোলা লাগে, আর গায়ের গয়নাগাটি খোলা লাগে। কিচ্ছু খোলার দরকার নেই, যেমন আছে তেমনই থাক। আমি চাই না আমার স্ত্রীর গায়ে অন্য পুরুষ হাত দিক। আপনারা শুধু মাটি চাপা দিন। এই নিন 5,000 টাকা বকশিস। কাজটা 10 মিনিটে শেষ করবেন। শাহাবুদ্দিন টাকার দিকে তাকালো না। তার অভিজ্ঞ চোখ রাশেদের অস্থিরতা লক্ষ্য করল। সে লাশের দিকে এগিয়ে গেল। মতি ভয়ে ভয়ে লাশের পায়ের দিকটা ধরল। উস্তাদ, লাশের পা, শরীর তো বরফের মতো ঠান্ডা হওয়ার কথা, কিন্তু এই লাশ তো গরম। মনে হইতাছে জ্বরে গা পুইরা যাইতাছে। চুপ থাক, লাশ কবরে নামা। লাশ কবরে নামানোর সময় শাহাবুদ্দিন ইচ্ছে করেই লাশের পায়ের উপর থেকে কাপড়টা একটু সরিয়ে দিল। সে দেখল মেয়েটির বাম পায়ে একটা রূপার নুপুর আছে, কিন্তু ডান পা খালি। আর ডান পায়ের গোড়ালিতে একটা কালচে দাগ, যেন কেউ খুব জোরে চেপে ধরেছিল। ডাল মে কুছ কালা হ্যায়। হার্ট ফেল করলে পায়ে এমন দাগ থাকে না। আর এক পায়ে নুপুর কই? আহা, কিসের এত দেরি করছেন? বাঁশ দিন, দ্রুত মাটি চাপা দিন। যেই না প্রথম কোদাল মাটি কবরের উপর পড়ল, অমনি গোরস্থানের সমস্ত ঝিঝি পোকা একসাথে ডেকে উঠল। আর বাতাসের শো শো শব্দের মধ্যে একটা চিকন কান্নার আওয়াজ ভেসে এলো। আমাকে ছেড়ে যেও না রাশেদ, আমি অন্ধকারে অনেক ভয় পাই। যেও না, আমাকে ছেড়ে যেও না। উস্তাদ, শুনছেন? কবরের ভিতর থেকে আওয়াজ আইলো। মাইয়াটা বাইচা আছে উস্তাদ। মিথ্যে কথা, মরা মানুষ কথা বলে না। এই বেটা, মাটি চাপা দে, নইলে আমি তোকে এখানে জ্যান্ত পুঁতে ফেলবো। মতি, মাটি দে, আল্লাহর নাম নে। কোনো মতে মাটি চাপা দেওয়ার কাজ শেষ হলো। রাশেদ এক মুহূর্ত দাঁড়ালো না। গাড়িতে উঠেই ঝড়ের বেগে চলে গেল। গোরস্থানে আবার নেমে এলো নিস্তব্ধতা, শুধু বৃষ্টির শব্দ আর মতির ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ। চল মতি, আজাইটা বইসা দেখা লাভ নাই। হেডিকেনটা নিয়ে চল। উস্তাদ, আমরা কি পাপ করলাম? মাইয়াটা যদি জ্যান্ত থাকে? জ্যান্ত না রে পাগলা, জ্যান্ত থাকলে কমরে নামানোর সময় নড়াচড়া করত। কিন্তু ঘটনাটা স্বাভাবিক না। ওই লোকটা কিছু একটা লুকাইতাছে।
উস্তাদ, আমার চোখে খালি ওই লাল শাড়িটা ভাসতাছে আর ওই নুপুরবিহীন পাটা। হ, আমারও খটকা লাগছে ওই এক পায়ের নুপুর দেখা। ছোটবেলায় শুনছিলাম অপঘাতে মরা মাইয়া মানুষের শখের জিনিস যদি হারাইয়া যায় তাইলে তার আত্মা শান্তি পায় না। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। এত রাইতে আবার কি আইলো? মতি, দরজাটা খুলতো। কে কে ওখানে? বাইরে থেকে কোনো উত্তর এলো না। মতি দরজাটা খুলল। বাইরে কেউ নেই, শুধু দরজার সামনে একদলা কাদা পড়ে আছে, আর সেই কাদার উপর একটা রূপার নূপুর। উস্তাদ, উস্তাদ গো, দেখেন এটা কি? আরে, এইটা তো ওই মাইয়াটার পায়ের নুপুর। এই হানি আইলু কেমনে? আমরা তো গোরস্থান থেকে অনেক দূরে। হঠাৎ ঘরের হ্যারিকেনটা নিভে গেল। অন্ধকারের মধ্যে ঘরের কোণ থেকে ভেসে এলো সেই পরিচিত সুগন্ধ। বিয়ে বাড়িতে কোণে সাজলে যে আতরের গন্ধ পাওয়া যায়, ঠিক তার গন্ধ, আর তার সাথে পচা লাশের গন্ধ। আমার নূপুর, তোমরা আমার নূপুর পেয়েছো? এখন আমার বিচার করো। আমার খুনি শান্তিতে ঘুমাচ্ছে, আর আমি মাটির নিচে দম নিতে পারছি না। আমাকে সাহায্য করো। মা জননী, তুমি কি চাও? আমরা গরিব মানুষ, আমরা কি করতে পারি বলো? আমার লাশ তোলো, আমাকে ওই রাশেদের শোবার ঘরে নিয়ে চলো। বাসর রাত এখনো শেষ হয়নি। আমার নূপুর রাশেদের বালিশের নিচে লুকানো, ওটা না পেলে কোথাও আমি যাব না। উস্তাদ, আমি আর পারতাছি না, আমি কিন্তু অজ্ঞান হয়ে যাবো। শক্ত হ মতি, এই আত্মা আমাকে ক্ষতি করব না। ও বিচার চায়। ওই রাশেদ চৌধুরী ওরে খুন করছে, আর আমরা টেকার লোভে না যাই নাই সেই পাপে ভাগ বসাইছি। এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হইব। হ্যাঁ, এখন আমরা কি করবো উস্তাদ? কোদাল ডাল, আইজ রাইতেই কবর খুঁড়মু, লাশ বাইর করমু, ওই রাশেদের বাড়ি যামু, মরা মানুষ দিয়া জ্যান্ত মানুষের বিচার করমু। আল্লাহ ভরসা। শাহাবুদ্দিন হ্যারিকেনটা আবার জ্বালল। তার চোখে এখন আর ভয় নেই, আছে এক অদ্ভুত প্রতিজ্ঞা। বাইরে বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোয় দেখা গেল ঘরের বাইরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি, লাল বেনারসি পরা, ইশারা করে ডাকছে তাদের। সাবধানে মতি, সাবধানে, লাশের গায়ে যেন কোদালের কূপ না লাগে। উস্তাদ, হাত তো কাঁপতাছে, কিন্তু একটা আজব ব্যাপার খেয়াল করছেন? কবর খুঁড়তাছি, কিন্তু কোনো পচা গন্ধ নাই, বরং সেই আতরের গন্ধটা আরো তীব্র হইতাছে। চুপ থাক, গন্ধ সুইকা কাম নাই, বাস সরা। বাঁশের চালি সরাতে তারা যা দেখল, তাতে তাদের বুকের রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। শাপলার লাশ ঠিক তেমনই আছে, যেমনটা তারা দাফন করেছিল, কিন্তু তার চোখ দুটো এখন আর বন্ধ নেই। বড় বড় চোখ মেলে সে তাকিয়ে আছে আকাশের দিকে, আর তার ঠোঁটের কোণে লেগে আছে এক রহস্যময় হিমশীতল হাসি। লাশের ডান হাতটা মুষ্টিবদ্ধ হয়ে বুকের উপর উঠে আছে, যেন কিছু একটা নির্দেশ করছে। ওস্তাদ, মাইয়াটা তো তাকায় আছে। ডরাইস না, ও আমাকে কিচ্ছু করবো না। ও রাগ ওই খুনি স্বামীর উপর। ধর, লাশটা ভ্যানে তোল। তারা দুজনে ধরাধরি করে লাশটি গোরস্থানের বাইরে রাখা তাদের পুরনো লাশবাহী ভ্যানে তুলল। আশ্চর্য বিষয় হলো, লাশটা তোলার সময় মনে হলো ওজন একদমই নেই, যেন পালকের মতো হালকা। ভ্যান চলতে শুরু করলো চা বাগানের মাঝখানে সেই পিচ ঢালা পথ ধরে। গন্তব্য নীলকুঠি ডাক বাংলো।
হ্যাঁ, না না, সব আমার মনের ভুল। প্রেশার হাই হচ্ছে, তাই হয়তো হ্যালুসিনেশন দেখছি। কাল সকালেই একবার ঢাকায় যেতে হবে। এই জঙ্গল আর ভালো লাগছে না। হঠাৎ জানালার বাইরে একটা বিদ্যুৎ চমকালো। সেই আলোতে রাশেদ দেখল তার বাংলোর গেটটা নিজে নিজেই খুলে গেল, আর গেট দিয়ে একটা ভাঙাচোরা ভ্যান ঢুকছে। ভ্যানটা কেউ চালাচ্ছে না, অথচ সেটা সোজা এগিয়ে আসছে বারান্দার দিকে। কে কে ওখানে? দারোয়ান, এই দারোয়ান। কোনো দারোয়ান সাড়া দিল না। ভ্যানটা বারান্দার সিঁড়ির কাছে এসে থামল। নিচ থেকে একটা ভারী গলার আওয়াজ ভেসে এলো। স্যার, ও স্যার, আমরা আইছি। স্যার, ও স্যার, আমরা আইছি। আপনি যা ফালাই আইছিলেন তা ফেরত দিতে আইছি। কে? শাহাবুদ্দিন? আরে তোরা এখানে কেন? কি চাস তোরা? স্যার, লাশটা ফেরত লন। এই লাশ কবরে থাকে না, বারবার উঠে আসে। কয় তার বাসর রাত নাকি শেষ হয় নাই, তার নুপুর নাকি আপনার বালিশের নিচে। চুপ শয়তানের বাচ্চারা, তোদের আমি গুলি করে মারব। রাশেদ দৌড়ে ড্রয়িং রুমে এলো, কিন্তু দরজা খুলতেই সে ভয়ে জমে গেল। দরজার ওপাশে শাহাবুদ্দিন আর মতি দাঁড়িয়ে আছে, তাদের কাঁধে সেই লাশ। শাপলা লাল বেনারসি শাড়িটা ভিজে চুপচুপ করছে, কিন্তু তার মুখটা অদ্ভুত রকমের ফর্সা আর সুন্দর দেখাচ্ছে। শুধু চোখ দুটো, সেই চোখ দুটোতে আগুনের মতো ঘৃণা জ্বলছে। কাছে আসবি না, খবরদার, আমি কিন্তু গুলি করে দেব। গুলি কইরা লাভ নাই স্যার, যার জাম নাই তারে আর কি মারবে। মতি, লাশটা সোফায় শোয়া। মতি লাশটা সোফায় নামিয়ে রাখল। রাশেদ রিভলভার তাক করে আছে, কিন্তু তার হাত কাঁপছে। হঠাৎ সোফায় শোয়ানো লাশটা নড়ে উঠল। খুব ধীরে ধীরে শাপলা উঠে বসল। তার ঘাটটা একটু বাঁকানো, যেভাবে সে কবরে শুয়েছিল। রাশেদ, আমার নুপুরটা দাও। তুমি না বলেছিলে এই নুপুর পরলে আমাকে দেখতে পরীর মতো লাগে? তাহলে নুপুর খোলার সময় আমার গলা টিপলে কেন? না না, তুমি তো মারা গিয়েছ, তুমি জানতো না। আমি আমি তোমাকে মারিনি, তুমি হার্ট ফেল করে পড়েছ। মিথ্যা কথা। তুমি আমার বাবার সম্পত্তি চাও, আমাকে চাও না। তাই বিয়ের রাতেই আমাকে মেরে ফেলেছ। আমার নুপুরটা খোলার সময় আমি ছটফট করছিলাম বলে ওটা ছিঁড়ে তোমার বালিশের নিচে লুকিয়ে রেখেছ। দাও আমার নুপুর, আমাকে দাও রাশেদ। গুলি শাপলার শরীর ভেদ করে দেয়ালে গিয়ে লাগলো। শাপলার কিছুই হলো না। সে আরো কাছে এগিয়ে এলো। গড় জুড়ে এখন তীব্র পচা লাশের গন্ধ। রাশেদ ভয়ে পিছিয়ে যেতে যেতে শোবার ঘরের দিকে দৌড় দিল এবং দরজা বন্ধ করে দিল। বেঁচে গেছি, বেঁচে গেছি। কাল সকালেই এই সব কিছুর শেষ করব। হঠাৎ রাশেদ অনুভব করলো তার বিছানার বালিশটা নিজে নিজেই নড়ছে। বালিশের নিচ থেকে একটা ঝনঝন শব্দ হচ্ছে। রাশেদ ভয়ে বিছানার দিকে তাকালো, দেখলো বালিশটা শূন্যে ভেসে উঠল এবং নিচ থেকে সেই হারিয়ে যাওয়া রূপার নুপুরটা বেরিয়ে এলো। নুপুরটা মেঝেতে গড়িয়ে রাশেদের পায়ের কাছে এসে থামলো। না না, আমার কাছে আসিস না, আসিস না ওর কাছে। এবার নুপুরটা থেকে ধোঁয়া বের হতে শুরু করলো এবং সেই ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে শাপলার আকৃতি ধারণ করলো। এবার তার চেহারা বীভৎস, চোখ কোটর থেকে বেরিয়ে এসেছে, জিহ্বা ঝুলে আছে, ঠিক যেমন শ্বাসরোধ করে মারলে মানুষের চেহারা হয়। আমাদের বাসর সাজাতে এলাম রাশেদ, এসো। বাঁচাও, আমার আমার বুকে ব্যথা, বাঁচাও। রাশেদ চৌধুরী বুক চেপে ধরে মেঝেতে লুটিয়ে পড়ল। তার চোখ দুটো উল্টে গেল।
শাপলার প্রেতাত্মা তার মুখের উপর ঝুঁকে এলো। রাশেদের নিথর দেহটা কয়েকবার কেঁপে স্থির হয়ে গেল। বাইরের ঝড়ের শব্দ ছাপিয়ে একটা অট্ট হাসি শোনা গেল, নাকি সেটা কান্নার আওয়াজ বোঝা গেল না। পরদিন সকালে পুলিশ নীলকুঠি বাংলো ঘিরে রেখেছে। রাশেদ চৌধুরীর লাশ তার শোবার ঘর থেকে উদ্ধার করা হয়েছে। ডাক্তাররা বলছে ম্যাসিভ হার্ট অ্যাটাক, ভয়ের চোটে হার্ট ফেল করে মারা গেছে। অদ্ভুত ব্যাপার হলো, লাশের হাতে শক্ত করে মুঠো করা ছিল একটি পুরনো রূপার নূপুর। উস্তাদ, একটা জিনিস খেয়াল করছেন? পুলিশ তো কিছুই সন্দেহ করল না, ভাবলো এটা স্বাভাবিক মৃত্যু। আরে স্বাভাবিকই তো। পাপের ফল পাওয়াটা প্রকৃতির স্বাভাবিক নিয়ম। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছাইড়া দেয় না। আর মাইয়াটা, শাপলা ভাবি? ফজরের আজানের সময় যখন আমরা ওরে আবার কবরে শুয়াইলাম, তখন দেখছস না মুখটা কি সুন্দর শান্ত আছিল। মনে হইতাছিল ঘুমায় আছে। নুপুর দুইটা ওর পায়ে পরাইয়া দিছি। এখন আর ও আমাকে ডিস্টার্ব করবো না। ওর আত্মা শান্তি পাইছে। হ উস্তাদ, তবে একটা কথা, এই লাল বেনারসি শাড়ির কথা আমি জীবনেও বলবো না। বুইলা যাওয়াতি, দুনিয়াতে অনেক কিছুই ঘটে যার ব্যাখ্যা নাই। আমরা শুধু উছিলা। চল, নতুন কবর খুঁড়তে হইব। মানুষ মরে, কিন্তু আমাকে কামের মরণ নাই। শাহাবুদ্দিন আর মতি কোদাল কাঁধে নিয়ে আবার গোরস্থানের গভীরের দিকে হাঁটা দিল। বাতাসে শিরীষ গাছের পাতাগুলো ঝিরঝির করে কেঁপে উঠল, যেন অদৃশ্য কেউ তাদের বিদায় জানাচ্ছে। গোরস্থানের গেটে লেখা সাইনবোর্ডটা রোদে চকচক করছে। এখানেই শেষ, আবার এখানেই শুরু।